বাজেট নিয়ে আলোচনা নিয়ে ফিরলাম বিরতির পর। আমরা আজকে শুনে নেব যে বাজেটে কর প্রসঙ্গে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঠিক কি বলেছেন। Government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013-14. The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores. আলোচনায় আসবো সুবীর বাবু। তাহলে শুধুমাত্র সময়সীমা বাড়ানো হলো, অপরিবর্তিত থাকলো পুরনো কাঠামোই, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে বলা যেতে পারে। অ্যাকচুয়ালি সরকারের যে রাজকোষের যে উৎস সেটা তো কর, আর সেই উৎসর ক্ষেত্র থেকে একটা সামান্য কনসিডারেশন করা হয়েছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কর তখনই সরকারের ক্ষেত্রে লাভজনক হয় যখন পার ক্যাপিটা ইনকাম ডেভেলপ করে, গ্রোথে যায়। তার কারণ আমাদের যদি ধরা যায় যে এই যে 2014 থেকে 2024 এই একটা যদি চ্যাপ্টার রাউন্ড করা যায়, তাতে উৎপাদন শিল্পের সম্ভাবনা বা উদ্যোগ, কথা থাকলেও উদ্যোগ এবং বাস্তবে তার প্রয়োগ, এর ক্ষেত্রে একটা চূড়ান্ত মানে গ্যাপ দেখা গেছে। আপনি যদি বলেন ট্রেড বেড়েছে, তার কারণ ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের ক্ষেত্র বেড়েছে। সেক্ষেত্রে ভারত বেশ কিছুটা ভারতের অর্থ বিদেশে গেছে, বিদেশ থেকে জিনিসপত্র এসছে। সেক্ষেত্রে অর্থনীতিতে দেশীয় অর্থনীতিতে খুব যে একটা উন্নতি হচ্ছে বলা যাবে না। তবে দুটো পর্যায় হয়েছে যে ইন্টারন্যাশনাল ট্রেড যদি বাইরের থেকে জিনিস এসে আমাদের দেশে বিক্রি হয়, তাহলে আমাদের দেশের উৎপাদন অবস্থার ওপর একটা স্লথ অবস্থান তৈরি হয়, যে দেশীয় উৎপাদকরা বিদেশিদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা যে প্রযুক্তির যে সাহায্য দরকার, তার জন্য যে অর্থের প্রয়োগ ঘোষণা থাকলেও বাস্তবে তার পূরণের ক্ষেত্রে একটা চূড়ান্ত অভাব গেছে। আপনি সিডবি বা নাবার্ডে আপনি যান, শহরে বা গ্রামে যদি ব্যবসা করতে যান, তাহলে দেখবেন যে শর্তগুলো পূরণ করে ব্যাংকের কাছে প্রস্তাব দিতে হয়, সেই শর্তর ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যে আপনি আগে যে লোন নিয়েছেন সেই লোনের পরিশোধের অবস্থানগত জায়গাটা কি। তার কারণ এনপিএর পরিমাণ আজকে ভারতবর্ষে যে পরিমাণ বেড়েছে, বিশেষ করে কটেজ, স্মল স্কেল এবং মিডিয়াম স্কেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু দেশের উৎপাদন যে জায়গা থেকে দেশের মার্কেটকে বিদেশের বাজারে পৌঁছানোর জন্য, তার কারণ দেশের যদি বিদেশি অর্থ না আসে, তাহলে বিদেশি অর্থ না আসলে দেশের কিন্তু আর্থিক উন্নতি একটা জায়গায় থেমে যাবে। আমার মনে হয় সরকারের এই জায়গায় একটু ভাবা উচিত ছিল। দ্বিতীয় আরেকটা বিষয় রয়েছে যে প্রযুক্তির কথা বলেছেন এবারের ঘোষণাতে। আমি এই জায়গা থেকে একটু প্রসেনজিৎ বাবুর কাছে আসবো। প্রসেনজিৎ বাবু, ওভারঅল বাজেট উনি যেটা বিশ্লেষণ করছিলেন, সেই জায়গা থেকে যেটা আমি বললাম যে বাজেটকে প্ল্যাটফর্ম করে নির্বাচনী প্রচার এবং সাফল্যের কথা বারবার এসছে, কি পাওয়া গেল তাহলে বাজেটে, কি মনে হয়? দেখুন, বাজেট আমরা মনে করি এটা গরিব মানুষের জন্য এবং ইউথ যারা আছে এবং চাষি মহিলাদের জন্য যথেষ্ট ভালো বাজেট, ইন্টারিম বাজেট হলেও এখানে আপনারা কিছু কথা যারা বলছেন তারা এড়িয়ে যাচ্ছেন বা জানেন না। এক সময় আমাদের দেশে অক্সিজেনের প্ল্যান্ট করা ছিল 5টা, অতিমারির সময় সেই পরিকাঠামো উন্নয়ন হয়েছে, 109টায় গিয়ে ঠেকেছে। আমাদের কিট বানানোর কোনো রকম পরিস্থিতি ছিল না। আজকে কোভিড আমাদের শিখিয়েছে। আগে একটা সময় ম্যালেরিয়া থেকে শুরু করে আমরা কি দেখেছি, একটা বিদেশ থেকে আগের সরকাররা টিকা আনতে সময় লাগিয়ে দিত 15 থেকে 20 বছর, মাত্র 9 মাসে প্রয়োগ শুরু করেছে এই সরকার। ভ্যাকসিন বানিয়ে শুধু বানায়নি, বানানোর পরে 46টা দেশে সেই ভ্যাকসিন পাঠিয়েছে, ওয়ার্ল্ড রেকর্ড করেছে 240 করে। তো এই যে উন্নয়নগুলো হয়েছে, এতে কি কর্মসংস্থান হয়নি?
এবার বাজেটের আলোচনায় আসবো। আশিস দা, আপনি কর্মসংস্থানের কথা উল্লেখ করেছিলেন, যেখানে আপনার মনে হয়েছিল যে এই যে বাজেট পেশ করা হলো সেখানে ইস্তেহার পড়া হচ্ছে বলে আপনি মনে করছিলেন, এবং কর্মনিয়োগতার যে দিকটা সেটা কিন্তু দেখা হয়নি। সেই অর্থে কর্মসংস্থান নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন, এবং আমি প্রসেনজিৎ বাবুর সঙ্গেও কথা বলছিলাম যখন, তিনি কিন্তু তা নিয়ে কিছু পজিটিভ কথা বলছিলেন। আশিস দা, আপনার বক্তব্যটা যদি বলেন একটু। দেখুন, আমি একটা ছোট্ট ঘটনা শোনাই। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এনএসডিসি সংক্ষেপে বলে, তারা এই মাসখানেক আগে একটা বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দিয়ে তারা বলে যে 10,000 কর্মী দরকার, যাদেরকে ইসরায়েলে পাঠানো হবে কিছু কাজকর্মের জন্য। এই কর্মীরা কীরকম? এই কর্মীরা হচ্ছে বাড়িতে প্লাস্টার করার, সিরামিক টাইলস বসানোর, লোহার রড বাঁকাতে হয়, সেটা একটা কাজ ঢালাইয়ের জন্য লাগে, সেই রকম ধরনের ওয়ার্কার, মানে একেবারেই যারা হাতে কায়িক শ্রম করে সেই রকম ওয়ার্কার 10,000 ইসরায়েলে লাগবে। এই বিজ্ঞাপনটা বেরোবার পরে হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে লক্ষাধিক আবেদন জমা পড়ে, এবং এদের প্রত্যেকেই মরিয়া হয়ে সেই চাকরিটা পেতে চায়। খুবই সামান্য মাইনের চাকরি, এবং সেটাও একটা যুদ্ধের মধ্যে থাকা দেশে যাওয়ার জন্যে। এবং এর থেকেই স্পষ্ট বোঝা যায় যে এমনকি যাদের কিছুটা দক্ষতা রয়েছে, কায়িক শ্রমের দক্ষতা রয়েছে, তাদেরও কর্মসংস্থানের কি পরিস্থিতি এর থেকেই বোঝা যায়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের অর্ধেক লোক, 71 কোটি লোক, তাদের মাসিক আয় 30,000 টাকা বা তার কম। এবং আরও একটু নিচে যদি আসি, লাস্ট 10% সব থেকে গরিব, তাদের মাসিক আয় 6,000 টাকা মাত্র। আর ওপর দিকে যারা, তাদের আপনারা দেখেছেন যে কিভাবে তাদের সম্পদ বেড়েছে, এবং সবথেকে বড়লোক 1%-এর হাতে আমাদের জাতীয় সম্পদের বিরাট অংশ। তাহলে তো সেই ঘুরে ফিরে আর্থিক বৈষম্যের কথাই উঠে আসে। সেই জায়গা থেকে কিন্তু বাজেটে আসে যে একটা জিনিস লক্ষ্য করেছেন যে মূল্য বৃদ্ধি হয়েছে, তারপর চাকরি ব্যবসার সুযোগ বেড়েছে, সাফল্যের কথাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। সেটাই আমি বলছিলাম যে কর্মসংস্থান বৃদ্ধির জন্য বা ইন্ডাস্ট্রিকে, শিল্পকে উৎসাহিত করবার জন্য এর আগে কর্পোরেট ট্যাক্সে বিরাট বড় ছাড় দেওয়া হয়েছিল। 30% থেকে 22% করা হয়েছিল, এবং তখন আশা করা হয়েছিল যে যারা কর্পোরেট, তাদের হাতে অনেক টাকা পয়সা যাবে এবং তারা আরও কারখানা করবেন, তাতে বেকারি সমস্যার সমাধান হবে। কিন্তু তা তো হয়নি, উল্টে বেকার বেড়েছে এবং মানুষের আয় কমেছে। সেখানে দাঁড়িয়ে আজকেও নির্মলাজি বলেছেন যে কর্পোরেটদের সেই যে ট্যাক্সের ছাড়, সেটা বহাল থাকবে। অবশ্যই এই আলোচনা নিয়ে ফিরছি, একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। জয়রাম রমেশ আজ কি বলেছেন, এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলার বার্তা দিয়ে কি জানিয়েছেন, এবং কংগ্রেস সিপিএম কে উদ্দেশ্য করে তার যে বিস্ফোরক মন্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবার আমি প্রতিক্রিয়ায় আসবো। বিজেপির পক্ষ থেকে প্রসেনজিৎ ঘোষ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। প্রসেনজিৎ বাবু, কি বলবেন? আপনি তো দুপক্ষেরই বক্তব্য শুনলেন। দেখুন, এই ইন্ডি জোটে যারা একত্রিত হয়েছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আরজেডি ছিল, মানে নীতিশ কুমার ছিলেন, বেরিয়ে গেছে, আরও মায়াবতী, অখিলেশ থেকে শুরু করে যারা, তারা দুর্নীতিগ্রস্ত কিছু পরিবার এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখবার স্বার্থে, নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্যই এবং দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। চটজলদি পপুলারিটি পাওয়ার জন্য নামটা দিয়েছিল INDIA জোট, যাতে করে পপুলারিটি পাওয়া যায়। এখন এই শরিকরা বাংলায় দেখছি কংগ্রেস, সিপিএম তৃণমূলকে চোর বলছে, আবার অন্য রাজ্যে দেখুন আরেকটা শরিককে চোর বলছে। দিল্লিতে গিয়ে দেখুন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তার সঙ্গে কংগ্রেসের হচ্ছে না, পাঞ্জাবে হচ্ছে না, তিনি আবার বলছেন যে আবগারি পলিসিতে দুর্নীতি করে তিনি বলছেন मैं तो पिता नहीं हूँ, मैं पिलाता हूँ। আর এখানে কংগ্রেস, সিপিএম বলছে যে সরকারটাই তৃণমূলের চোর। তো এই জায়গাটা চলছে। ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ জেনে গেছে স্থায়ী সরকার এবং দুর্নীতিমুক্ত সরকার
দুর্নীতির বিরুদ্ধে লড়া সরকার। আজকে চিন্তা করুন, ভাবতে পারেন যে ঝাড়খণ্ডে কি হলো, তিনি মুখ্যমন্ত্রী জেনে গেছেন যে তিনি গ্রেপ্তার হবেন, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, ইস্তফা দিতে বাধ্য হলেন। কংগ্রেসের সাংসদের ঘর থেকে কি পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, এর আগে কখনো হয়েছে? মানে দিনের পর দিন লেগে যাচ্ছে টাকা গুনতে। এই যাদের পরিস্থিতি, সেই পরিস্থিতির মাঝখানে যে আজকে ভারত ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারতের মধ্য দিয়ে এবং ভারতের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে যুবা মহিলারা তারা কিন্তু বুঝে গেছে যে এই ইন্ডিজোটে শরিকদের দ্বারা তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার ছাড়া ভবিষ্যতে সূর্য উদয় হবে না। শুনেছেন দুজনেরই বক্তব্য। ভারতবর্ষে দেখুন, ভারতবর্ষে বলছে দুর্নীতি করছে এই নেতা, এই জোটের দুর্নীতিবাজ, খুব ভালো কথা, কিন্তু যারা দুর্নীতি করে আজকে ভারতবর্ষের যারা শ্রেষ্ঠ দুর্নীতিবাজ এই মুহূর্তে যাদের নাম এসছে, তাদের তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিতে চলে গেছে। এই বিজেপি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখিয়েছিল, বলেছিল চোর নারদাতে 2016, এখন শুভেন্দু এখন বিজেপির বিরোধী দলনেতা। নারায়ণ রানে থেকে আরম্ভ করে কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, অজিত পাওয়ারকে চোর বলেছেন, চাকরি পিসিং বলেছেন। অজিত পাওয়ার ভারতীয় জনতা পার্টি, নারায়ণ রানে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি রেড্ডি ব্রাদার্স, এরকম বিভিন্ন নাম, হিমন্ত বিশ্ব শর্মা, এরকম বিভিন্ন নাম আছে যারা চোরের দুর্নীতিবাজ বলেছে, বিজেপি বলেছে, অন্য রাজনৈতিক দল বলেনি। তাদেরই বিজেপি, হয় বিজেপির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরা মিথ্যে কথা বলে, নাহলে ইডি সিবিআই এদের কথায় চলে। তাই বিজেপির মুখে চোর দুর্নীতিবাজ শুনলেই মানুষ মনে হয় যে বিজেপি নিজের কথা বলছে। দ্বিতীয় কথা হলো, দেখুন ইন্ডিয়া জোটের মিটিং জুন মাসে হয়েছিল, তারপরে জুন মাসের পরে 4টে রাজ্যের নির্বাচনের জন্য কোনো মিটিং নেই, আমরা চুপ করেছিলাম। তারপরে ইন্ডিয়া জোটের দেখলাম যে 19শে ডিসেম্বর আমাদের। মৃত্যুঞ্জয় বাবু, আপনাকে একটু বিরত করছি, টেলিফোন লাইনে কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন। সৌম্যবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গতকালের মতোই একলা চলার বার্তা দিয়েছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে তিনি প্রশাসনিক সভা থেকে বলেছেন যে সিপিএম কংগ্রেস জোট করেছে বিজেপিকে সাহায্যের জন্য, বাংলায় আমরা একাই লড়বো, কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে। এর আর প্রতিক্রিয়া কি? কথা উনি আগেও বলতেন, এখনো বলছেন, আগামী দিনও বলবেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামে উনি যে থাকবেন না সেটা আমরা অনেক আগেই জানি। উনি এই কথাগুলো বলছে, এখন বলতে হবে তাই বলছেন। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যখন কংগ্রেস বিভিন্ন রাজ্যে লড়াই করেছে, তখন তাদের ভোট কেটে বিজেপির হাত শক্ত করা হয়েছে। সেটা মেঘালয় হতে পারে, মণিপুর হতে পারে, মিজোরাম হতে পারে, ত্রিপুরা হতে পারে। তারপরে লক স্টক ব্যারেল শুদ্ধ সবাই ত্রিপুরায় জয়েন করে গেছে। আমরা যে যাকে রাজ্যসভায় সাংসদ করেছিল গোয়াতে, তিনি বলছেন যে বিজেপির হাত শক্ত করার জন্য কিছু। পার্লামেন্টে বিলগুলো যখন পাস হয় তখন অ্যাবস্টেন থাকেন, বিরোধিতা করেন। তো এগুলো আমরা জানি। তা উনি এখন এসব কথা বলবেন, তাতে কি এসে গেল? সৌবাবু, জয়রাম রমেশ তিনি তো আজকে বলছেন যে এখনো তিনি সদর্থক বার্তা দিচ্ছেন জোট নিয়ে, এবং তিনি বলেছেন সময় আছে, দ্রুত আসন ভাগাভাগি করে হঠকারিতা করতে চায় না কংগ্রেস। সেটা জয়রাম রমেশের বক্তব্য জয়রাম রমেশের কাছে নেবেন। আমাদের বক্তব্য আমরা বললাম। আমি পশ্চিমবঙ্গের মুখপাত্র, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসেবে পশ্চিমবঙ্গের আসন বন্টন নিয়ে ইত্যাদি নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমি আমার উত্তর দিয়েছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়ের সঙ্গে। আমি একটু আশিসদার কাছে আসবো। আশিসদা, এই বিষয়ে আমার একটা বলার ছিল, হলো যে কংগ্রেসের সৌম্য এইচ বা যারা অদিত চৌধুরী, এরা কি জয়রাম রমেশ, রাহুলজি বা সোনিয়াজি বা খড়গেজির চেয়ে বড় বড় নেতা? বা এদের বক্তব্য শুনে কি হয় মানুষ? এদের সময় আজকে অদিত চৌধুরী সভাপতি থাকাকালীন প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে স্বাধীনতার পরে বিধানসভায় 0 আসন হয়েছে, সেটা নিয়ে আগে ভাবা উচিত। এদের কি ভোট? আজকে সিপিএম কংগ্রেস আইএসএফ জোট করেছিল 2021 বিধানসভা নির্বাচনে, বিজেপিকে হারাতে পেরেছে। এদের সম্মিলিত ভোট পার্সেন্টেজ যদি 6% হয়, যারা উপনির্বাচন, যারা পঞ্চায়েত ভোটে 15% পায়, ধূপগিরিতে আবার 3 মাস পরে উপনির্বাচন হলে সেখানে গিয়ে 5% নেমে যায়। এদের মানুষ এদের কি মনে করে যেটা বিজেপিকে হারাতে পারে পশ্চিমবঙ্গের বুকে? পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোট থাকবে এবং ইন্ডিয়া জোটের পতাকাটা তৃণমূল কংগ্রেসের কাঁধে এবং পতাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে থাকবে। আমরা 42টা আসনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসন ইন্ডিয়া জোটকে উপহার দেব পশ্চিমবঙ্গ থেকে। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা এটাই যে পশ্চিমবঙ্গে আপনারা একা লড়বেন ঠিক আছে,
আর দিল্লি গিয়ে কি এখানে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি সিপিএম কি বলবেন, একসঙ্গে বসে আইতে হবে সহচরী হাতে হাতে ধরে ধরি। আপনি যদি রাজনৈতিক ছাত্র হন, রাজনৈতিক ইতিহাসগুলো আপনাকেও জানতে হবে। যখন গালি গালি মে চোরা, রাজীব গান্ধী চোরা সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে বলতো, সেই সময় রাজীব গান্ধীকে সরানোর জন্য কংগ্রেস এবং আপনি এখন হয়তো বিজেপিটা করছেন, অটল বিহারী বাজপেয়ী এবং ভিপি সিং একসাথে মানে ব্রিগেডের সমাবেশ করেছিল। রাজনৈতিক কিছুদিন আগে আপনাদের অমিত শাহ কিছুদিন আগে বলেছিলেন যে তুঙ্গে উঠবে, অবশ্যই আলোচনা চলবে, কিন্তু বিরতির সময় হয়ে গেছে। আরো একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় আসবো আমি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আশিস দা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বক্তব্য রেখেছেন আপনি তো শুনেছেন, পাশাপাশি জয়রাম রমেশ আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা তার প্রশ্নের উত্তরে এবং জয়রাম রমেশের যা বক্তব্য সুচন্দ্রিমা আমাদের জানালেন, সেখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। একদিকে একলা চলার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি অবশ্য এটাও যে বামেদের ক্ষমা করবো না বলেছিলেন গতকাল, এবং তারপর বলেছিলেন বামেদের হাত ছাড়ুন কংগ্রেসের উদ্দেশ্যে, কিন্তু এটাও বলেছিলেন যে কংগ্রেস সিপিএম একসঙ্গে থেকে বিজেপির হাত শক্ত করছে। এবারে জয়রাম রমেশ কিন্তু জোট নিয়ে আবারও একটা পজিটিভ জায়গা দেখালেন এবং তিনি যেটা বললেন যে সময় ফুরোয়নি, দ্রুত আসন ভাগাভাগি নিয়ে হটকারিতা করতে চান না তারা। জোটের ভবিষ্যৎ তাহলে কি? দেখুন, জোট হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় একাই 42টা আসনে লড়বার ব্যাপারে দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছেন, এই রকম ঘোষণা করার সময় এখনো আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও যা বলেছেন, আজকেও তার কাছাকাছি কথাই বলেছেন যে উনি মূলত সিপিএমের সাথে কংগ্রেসের সম্পর্কটাকে ভালোভাবে দেখছেন না। এই একটা কাঁটা। আরেকটা কাঁটা হচ্ছে আসন কাঁটা, অর্থাৎ কংগ্রেসকে 2টো আসন দিতে চেয়েছেন উনি। কংগ্রেস হয়তো অনেক বেশি আসন চেয়েছে, 8টা 10টা চেয়ে থাকতে পারে। কতগুলো আসনের নামও, যেমন দার্জিলিং ইত্যাদি কয়েকটি লোকসভা আসনের নামও ঘুরে বেড়াচ্ছে বাতাসে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে কংগ্রেসের যা শক্তি তাতে অতগুলো আসন দেওয়া উচিত না। এই দিক থেকে একটা ফারাক তৈরি হয়েছে, আর এই ফারাকটা কিছুটা যত চওড়া হচ্ছে তত কংগ্রেস আর সিপিএমের ফারাকটা একটু কমে আসছে। এই রকম একটা ইঙ্গিত যেন আজকের রাজনীতির থেকে, আজকে এই মুহূর্তে এই বেলা 3টের সময় যে রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি, তাতে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি পলিট ব্যুরোর মেম্বার, সিপিএমের মুখপত্র সুজন চক্রবর্তী, তারা পৌঁছে গেলেন রাহুল গান্ধীর ন্যায়যাত্রায়। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে কেন জোট করা যাচ্ছে না তার ব্যাখ্যা দিচ্ছেন। এতে মনে হচ্ছে যে এখন তৃণমূল কংগ্রেসের ফারাকটা একটু বাড়ছে, বাম কংগ্রেসের ফারাকটা একটু কমছে। তবে এখনই শেষ কথা বলবার সময় আসেনি। জাতীয় নেতা যারা কংগ্রেসের, তারা খুবই আশা করছেন যে পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত একটা সমঝোতা হবে, এবং সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এখনই আমি শেষ কথা বলতে রাজি নই আর কি। কি বলছিলেন আপনি এর আগে যখন এই জোট নিয়ে, জোটের ভবিষ্যৎ নিয়ে মৃত্যুঞ্জয় বাবু, আরো একবার সেই প্রসঙ্গে ফিরবো। দেখুন, আমরা তো পরিষ্কার বলছি যে পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেসকে বিধানসভায় যারা শূন্য পেয়েছে, লোকসভায় যাদের আসন সংখ্যা 2, তারপরে তাদের দাঁড়িয়ে প্রত্যেক দিন একটা ক্ষয়িষ্ণু শক্তি, তারা বিজেপিকে হারাবে কি করে? তাদের হারাতে গেলে যে আমার দেখুন, রাজনীতিতে সংখ্যাটা বড় ব্যাপার। সংখ্যা যদি না থাকেন, আপনি খড়গেজির 19শে ডিসেম্বরের সাংবাদিক সম্মেলনটা দেখুন, যে আগে বারবার সাংবাদিকদের একটা কথা বলা হচ্ছে, মুখ পরে হবে, আগে তো বিজেপিকে হারাতে হবে। আমরাও তো বলছি যে আগে বিজেপিকে হারাতে হবে। সেই বিজেপিকে হারানোর জন্য এখানে কি সিপিএম বা কংগ্রেস প্রাসঙ্গিক? তারা কি শক্তি রাখে সেই হারানোর জন্য? রাখে না। প্রত্যেকটা নির্বাচনে যারা একটা আসন করতে পারে না, হারাতে পারলে একমাত্র তৃণমূল কংগ্রেসই বলছেন। প্রমাণিত 2021 বিধানসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদী জি থেকে আরম্ভ করে অমিত শাহ জি, খড়গে জি সবাই এসেছেন, কিন্তু রেজাল্ট বিশ্বাস করেন আমরা হারিয়েছি। দেখুন, পশ্চিমবঙ্গের এবারের যে ভোটটা হবে, মানে এবারে নয়, এই 24 থেকে শুরু করে যতগুলি ভোট হবে ততগুলি ভোটের একটা ন্যারেটিভ থাকবে যে দুর্নীতিগ্রস্তদের ভোট দেবে না, দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের ভোট দেবে। এই বাইনারিতে দাঁড়িয়েই কিন্তু ভোটটা হবে। বাংলার মানুষ দেখেছে, শিক্ষামন্ত্রী প্রাক্তন জেলে গেছেন, বনমন্ত্রী, খাদ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তিনি জেলে গেছেন। আজকে
অনুব্রত সম্পর্কে, তাকে ভয় পাচ্ছেন আর মমতা। চাকরিচোর শুভেন্দু বিজেপিতে গেছে। আরে শুনুন না, ওটা কেডি সিং বিজেপি ছিল, গেছে। চাকরিচোর কেডি সিং কাদের শুভেন্দু সাংসদ ছিল, বিজেপিতে গেছে। কেডি সিং ক্রিয়েট করেছিলেন। একদমই আলোচনা একেবারে তুঙ্গে, এই আলোচনা অবশ্যই চলবে, রাজনৈতিক তরজা এভাবেই এগোবে, কিন্তু আপাতত সংবাদ সারাদিন দুর্নীতিটাই হচ্ছে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।